ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত। আফগানিস্তানে 31শে আগস্ট শেষ হবে মার্কিন সামরিক মিশন, বললেন বাইডেন। আরও জানাবো, লেজে গোবরে মোদী সরকার, ভারতের বিশ সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি। আরও জানাবো, তুরস্কের টিবি ট্রু ড্রোন পোল্যান্ডের জন্য সবচেয়ে উপযোগী। আরও থাকছে, বিএনপির অপপ্রচারের জবাব কেন দেন জানালেন কাদের। এবং সবশেষ জানাবো, খুলনার 4 হাসপাতালে 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন আগামী 31শে আগস্ট শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আফগানিস্তানের বাদ্দিক প্রদেশের রাজধানী কালা-ই-নাও দখলে আফগান সেনা ও তালেবানদের তুমুল লড়াইয়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন ঘোষণা এলো। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে হোয়াইট হাউসে বক্তব্য দেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই করেন তিনি। বাইডেন বলেছেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর লক্ষ্য অর্জন করেছে। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। এ সময় বাইডেন আরও বলেছেন, আল কায়দাকে দুর্বল করে দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আরও হামলা চালানোর বিষয়টিকে প্রতিহত করা হয়েছে। 2011 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আল কায়দা। সেই হামলার জেরে সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র প্রায় 20 বছর আগে আফগানিস্তানে সামরিক অভিযানে যায়। এই যুদ্ধে এখনও তো সফলতা দেখছে যুক্তরাষ্ট্র, তাই আফগান যুদ্ধের সমাপ্তি টানছে দেশটি। এ প্রসঙ্গে বাইডেন বলেছেন, আমরা আমেরিকার দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটাচ্ছি। 2001 সালে হোয়াইট হাউসে দাঁড়িয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আফগান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। বুশের আফগান যুদ্ধ ঘোষণার সময় বাইডেন সিনেটের প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি তখন একজন সিনেটর হিসেবে বুশের আফগান যুদ্ধের অনুমোদন দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার 2 মেয়াদকালে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ওবামা চেষ্টা করেও আফগানিস্তান থেকে মার্কিন সেনার প্রত্যাহারে সফল হননি। ওবামার পর ডোনাল্ড ট্রাম্পও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের চেষ্টায় ব্যর্থ হন। আফগান যুদ্ধ দেখা চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন বাইডেন। বাইডেন আফগানিস্তান যুদ্ধকে আর দীর্ঘায়িত না করার আগে থেকেই অনড়। বাইডেন আরও বলেছেন, আমি আমেরিকার আরেকটি প্রজন্মকে আফগানিস্তানে যুদ্ধের জন্য পাঠাবো না। বাইডেন বলেছেন, 20 বছর আগে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট মার্কিন নীতি এখন আর আঁকড়ে ধরে থাকতে পারে না যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য যেসব হুমকি রয়েছে সেগুলো এখন মোকাবেলা করতে হবে। বাইডেন আরও বলেছেন, আফগানিস্তানে জাতি গঠন করতে যায়নি যুক্তরাষ্ট্র, আফগান জনগণকেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। গত এপ্রিলের মাঝামাঝি আফগান যুদ্ধ অবসানের জন্য বাইডেন প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, চলতি বছরের 11 সেপ্টেম্বরের আগেই শেষ মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে আসবে। তার মধ্য দিয়ে 2 দশকের আফগান যুদ্ধের অবসান ঘটবে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে জানিয়েছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কাজ 90% সম্পন্ন হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পূর্ণ হওয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে দেশটিতে সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে তালেবান। আফগানিস্তান থেকে সব বিদেশি সেনার প্রত্যাহার সম্পূর্ণ হওয়ার আগেই তালেবান দেশটির অনেক এলাকা দখল করে নিয়েছে। নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তানে এই মুহূর্তে শতাধিক জেলা নিয়ন্ত্রণ করছে তালেবান। তবে তালেবান বলছে 34টি প্রদেশের 200 জেলা তাদের নিয়ন্ত্রণে। আফগানিস্তান এখন কালি-নাও দখল নিয়ে আফগান সেনা ও তালেবানের মধ্যে লড়াই চলছে। গত বুধবার উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের পর বৃহস্পতিবার শহরটির রাস্তায় রাস্তায় তালেবান যোদ্ধাদের মোটর যানে করে টহল দিতে দেখা গেছে। তালেবানের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ ফেরত পেতে সেখানে শত শত কমান্ডো পাঠিয়েছে আফগানিস্তান সরকার। আফগান প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ মাহমুদি স্বীকার করেছেন যে তালেবানের সঙ্গে যুদ্ধ তীব্রতর হচ্ছে। বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার হলে তালেবান আবার ক্ষমতা দখল করতে পারে এমন আশঙ্কা জোরালো হয়ে উঠছে আফগানিস্তানে। আফগান সরকারের দাবি, সরকারি সেনারা তালেবানদের অগ্রযাত্রা রুখতে সক্ষম। তবে
বাস্তব অবস্থা ভিন্ন। তালেবানের বিপক্ষে লড়তে আফগান বাহিনী হিমশিম খাচ্ছে। তালেবানের তাড়া খেয়ে দেশ ছেড়ে তাজিকিস্তানের সহস্রাধিক সেনা পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে ব্রাজিলে করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিন নিয়ে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে ওই দেশের সুপ্রিম কোর্ট। বাতিল হয়েছে চুক্তি। তার উপর ফ্রান্স থেকে আসছে একের পর এক ধাক্কা। ভারতের নরেন্দ্র মোদী সরকারের উপর ক্রমশই বাড়ছে আন্তর্জাতিক ইস্যুতে চাপ। রাফাল এয়ারক্রাফট কেনাবেচা নিয়ে কমিশন দেয়া সহ নানাবিধ অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে ফ্রান্সের অর্থনৈতিক নিয়ন্ত্রণ দপ্তর। ওই অস্বস্তির প্রভাবে ভারতে ফের মাথাচাড়া দিয়ে উঠছে রাফাল বিতর্ক। তার মধ্যে এবার ওই প্যারিস থেকে এসেছে নতুন সংকটের বার্তা। নয়াদিল্লি সরকারের কাছে বকেয়া কর আদায়ে ব্রিটিশ সংস্থা তথা স্কটল্যান্ডের তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান কিয়ান এনার্জিকে ফ্রান্সে জড়িয়ে থাকা ভারতের 20টি সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছে প্যারিসের আদালত। ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে সংস্থাটি নিজেদের টাকা উত্তোলন করবে। কিয়ান এনার্জির দাবি, ভারতের কাছে দেনার পাওনা মোট 12,600 কোটি রুপি। আদালতের নির্দেশ মতো বুধবারই তারা ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ ওই সম্পত্তিগুলো আর নয়াদিল্লি বিক্রি করতে পারবে না। অর্থনৈতিক জগতের পরিভাষায় সেগুলো শুধু যে ক্রয় করা হচ্ছে তাই নয়, ওই সম্পত্তিকে কেন্দ্র করে হওয়া যাবতীয় লেনদেনও ভারত সরকারের জন্য ফ্রিজ করে দেওয়া হয়েছে। সংস্থাটির বক্তব্য, গত বছর ডিসেম্বর মাসে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ট্রাইব্যুনালের 3 সদস্যের বিচারপতি টিম রায় দিয়েছে যে কিয়ানের চুক্তিজনিত ক্ষতি ও কর সংক্রান্ত পাওনা সম্পূর্ণ মিটিয়ে দিতে হবে ভারতকে, কিন্তু তা মেটানো হয়নি। ভারতে থাকা নিজেদের একটি সম্পত্তিকে সংযুক্ত করে এদেশে কিয়ার্ন ইন্ডাস্ট্রি লিমিটেড নামে শাখা চালু করেছিল এই ব্রিটিশ সংস্থা, কিন্তু পরে তার শেয়ারের অনেকটা কিনে নেয় বেদান্ত নামক খনি সংস্থা কোম্পানিটি। তার সদর দফতরও লন্ডন। এরপরই কিয়ান থেকে বেদান্তে শেয়ার ট্রান্সফার দিয়ে শুরু হয় কর সংক্রান্ত জটিলতা। ব্রিটিশ সংস্থাটির অভিযোগ, ব্রিটেন ও ভারতের মধ্যে বাণিজ্য সমঝোতা চুক্তির লঙ্ঘন করেছে নয়াদিল্লি সরকার। ফলে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। কর বাবদ যে ক্ষতি হয়েছে সেটা ভারতকে মিটিয়ে দিতে হবে বলে দাবি করেছেন কিয়ার্ন। সংস্থাটির বিরুদ্ধে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। পাশাপাশি কিয়ার্ন আমেরিকাতে পৃথক মামলা করে, কারণ তাদের লক্ষ্য ছিল এয়ার ইন্ডিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত সরকারের এই সংস্থার সম্পত্তির পরিমাণ অনেক বেশি। এয়ার ইন্ডিয়ার সম্পত্তি বিক্রি করার অনুমতি পেলে উপযুক্ত ক্ষতিপূরণ হবে বলে মনে করেছিল কিয়ার্ন। এই একই কারণে তারা প্যারিসে মামলা করে। এবার প্যারিসের ট্রাইব্যুনালে ব্রিটিশ সংস্থাটিকে অধিকার দিয়েছে ফ্রান্সে থাকা ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার। একই মামলায় দায়ের করা হয়েছে আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, মরিশাসেও। একই প্রসঙ্গে বৃহস্পতিবার ভারত সরকারের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আমরা এখন পর্যন্ত ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে এরকম কোনো নোটিশ পাইনি। নোটিশ এলে আইনি প্রক্রিয়ার জবাব দেওয়া হবে এবং মোকাবেলা করা হবে। অর্থ মন্ত্রণালয়ের আরও দাবি, ভারত সরকার ইতিমধ্যেই মার্চ মাসে একটি পৃথক আবেদন করেছে আন্তর্জাতিক আদালতে। অন্যদিকে কিয়ার্ন কর্তৃপক্ষ নয়াদিল্লির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি। ভারত সরকারও চায় বিষয়টি নির্বিবাদে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে। এর আগে ভোডাফোনকে কেন্দ্র করে ঠিক একই রকম করজনিত জটিলতা তৈরি হয়েছিল। এদিকে তুরস্কের TB2 ড্রোন পোল্যান্ডের জন্য সবচেয়ে উপযোগী বলে মন্তব্য করেছেন দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার পোল্যান্ডের উপপ্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, দেশটির পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক কমিটিতে বলেন, তুরস্কের TB2 ড্রোন সামরিক অভিযান চালানোর জন্য সবচেয়ে কার্যকর। বিশ্বব্যাপী প্রশংসিত বাইরাকতার TB2 ড্রোনের প্রথম ব্যাচ পোল্যান্ডের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে 2022 সালের শেষের দিকে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে। বাইরাকতার TB2 ড্রোনের প্রথম ব্যাচ পোল্যান্ডের কাছে দেওয়া হবে আগামী বছরের অক্টোবর মাসে। পরে ড্রোনের দ্বিতীয় ব্যাচ 2023 সালের এপ্রিল মাসে প্রদান করা হবে বলে জানিয়েছে পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের উপ প্রতিরক্ষা মন্ত্রী। এ বিষয়ে মঙ্গলবার দেশটির পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক কমিটিকে বলেন, তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাইরাকতার TB2 ড্রোন ছাড়াও আমাদের অন্য কোনো দেশের ড্রোন কেনার সুযোগ ছিল, কিন্তু তুরস্কের TB2 ড্রোন পোল্যান্ডের সামরিক অভিযান চালানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী। আগামী 2 বছরের মধ্যে তুরস্ক থেকে 24টি ড্রোন পোল্যান্ডে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
এবছরের মে মাসে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ডুডো ৩ দিনের সফরে তুরস্কে যান। ওই সময় তুরস্ক ও পোল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হয়। ওই সামরিক চুক্তির আওতায় পোল্যান্ড তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জঙ্গি ড্রোনগুলো কিনবে। পোল্যান্ডই প্রথম ন্যাটো সদস্য যারা তুর্কি ড্রোন কিনছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র পোল্যান্ড তুর্কি ড্রোন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ গ্রহণের জন্য তাদের ১৯২ সেনা সদস্য পাঠাবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ড্রোনগুলো সিরিয়া, লিবিয়া ও নাগোর্নো কারাবাখে সাফল্য লাভের পর তাদের বিক্রি বেড়েছে। সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোতেও ড্রোনগুলোর চাহিদা বেড়েছে। দামি ও কার্যকর ড্রোনগুলো তুরস্কের বাইকার কোম্পানি তৈরি করেছে। এই ড্রোনগুলো যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিচ্ছে। ২০২০ সালে এই ড্রোনগুলো যে ৩ দেশে সিরিয়া, লিবিয়া ও আজারবাইজান ব্যবহৃত হয়েছে সেখানকার প্রতিপক্ষ বাহিনীর ট্যাঙ্ক, আর্মড ভেহিকেল, গোলাবারুদের গুদাম ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে দেয়া তথ্যমতে মাত্র ১০ বছরেরও কম সময়ের মধ্যে তুরস্ক ড্রোন নির্মাণে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও চীনের মতো প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। প্রচুর চাহিদা সম্পন্ন এ বাইরাকতার TB2 ড্রোন ৪টি মিসাইল বহন করতে পারে। এই ড্রোনগুলো নির্ভুলভাবে আক্রমণ পরিচালনা করতে পারে। সাম্প্রতিক সময়ে তুর্কি ড্রোনগুলো বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। এই ড্রোনগুলো সিরিয়া ও লিবিয়াতে মোতায়েনকৃত রাশিয়ার ব্যয়বহুল ও শক্তিশালী পানসির বিমান বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। এছাড়া আর্মেনিয়ায় মোতায়েনকৃত রাশিয়ার মিসাইল ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে এই ড্রোনগুলো। এদিকে বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের রাজনীতি করে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকার দিনরাত জনগণের কল্যাণে কাজ করছে, আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতাকে ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। তিনি শুক্রবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেছেন। আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার মানসিকতা আওয়ামী লীগ পোষণ করে না। বিএনপির অপপ্রচারের জবাব কেন দেন এ বিষয়ে এ সময় ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়, না হলে জনগণ তাদের মিথ্যাচারকে সত্য বলে ধরে নেবে। ওবায়দুল কাদের আরও জানান, এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী। নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট করে ওবায়দুল কাদের আরও বলেছেন, তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল, তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে। ওবায়দুল কাদের মনে করেন, আওয়ামী লীগ বিরোধী সব শক্তির বিভিন্ন প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি এবং তারা স্বাধীন সার্বভৌমত্ব উন্নয়ন বিরোধী সব অপশক্তির মোহনা।